পাকিস্তানে ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে শহর, ভেঙে পড়ছে ঘরবাড়ি, অভিযোগের আঙুল ভারতের দিকে। গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের তীব্র নিন্দা, হামলা বন্ধের আহ্বান। ইউরোপের নিরাপত্তায় নতুন চুক্তি, রাশিয়াকে ঠেকাতেই কি এক হলো ব্রিটেন জার্মানি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পাকিস্তানে ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে শহর, ভেঙে পড়ছে ঘরবাড়ি, বিদ্যুৎবিহীন জনপদে বাড়ছে মৃত্যুর মিছিল। শাসকদের উদাসীনতা, দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থা আর ভারতের একতরফা পানি ছাড়া সব মিলে সৃষ্টি হয়েছে এক বিপর্যয়। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন। 2022 সালের বন্যা থেকে কোনো শিক্ষা নেয়নি সরকার। প্রতিরক্ষা বাজেট বাড়ানোতে ব্যস্ত থাকলেও নেওয়া হয়নি দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা। এর ফল ভোগ করছে দেশের সাধারণ জনগণ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তান। পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত ভয়ঙ্কর জলপ্রবাহ, ঘরবাড়ি ধসে পড়া আর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা যেন দেশটির প্রতিদিনের রুটিন। লাগাতার বৃষ্টি ও মৌসুমী বর্ষায় এমন ঘটলেও এর জন্য দায়ী শাসকদের ব্যর্থতা ও ইচ্ছাকৃত উদাসীনতা। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান, অথচ 2022 সালের ভয়াবহ বন্যার পরেও কার্যকর কোনো সংস্কার করেনি সরকার। বন্যার পানিতে প্রতি বছর শত শত জনপদ ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কেবল প্রতিরক্ষা খাতেই বাজেট বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। দুর্যোগ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জনগণের জীবনের থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনদের উচ্চাকাঙ্ক্ষা? মানুষ না বাঁচলে কি হবে সামরিক শক্তি দিয়ে? চলমান বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। যেখানে বড় বড় নগর আর জনবহুল গ্রাম রয়েছে, সেখানেই ঘটছে সবচেয়ে বেশি বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুসারে দেশটিতে শহরের অর্ধেক মানুষ বসবাস করে অস্থায়ী বাড়িঘরে। দুর্যোগের সময় মৃত্যু ফাঁদে পরিণত হয় এসব বসতি। লাহোরের মতো মেগা সিটিতেও বর্ষায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অসংখ্য এলাকা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যত মানুষ মারা গেছে বন্যায়, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে পড়া, আকস্মিক বন্যা ও পানিতে ডুবে। স্যাটেলাইট নজরদারি ও আগাম সতর্কতা দেয়া সত্ত্বেও ঠেকানো যায়নি এসব দুর্ঘটনা। পাকিস্তানে 2022 সালের বন্যায় মারা যায় 1700 মানুষ, ঘরবাড়ি হারায় 3 কোটির বেশি। মোট ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ছাড়িয়েছে $30 বিলিয়ন ঘর। দেশটিতে বন্যা সংক্রান্ত বিপর্যয়ের পেছনে বড় একটি কারণ ভারতের পানি সন্ত্রাস। সিন্ধু নদীর উজানে একতরফাভাবে বাঁধ নির্মাণ চালু রেখেছে নয়াদিল্লি। এসব বাঁধের পানি প্রবাহ ভারতের নিয়ন্ত্রণে থাকায় কখনো অতিরিক্ত পানি ছেড়ে হঠাৎ বন্যা সৃষ্টি, কখনো পানি আটকে শুকিয়ে দেওয়া। পানির এমন অনিয়মিত প্রবাহ ধ্বংস করছে পাকিস্তানের কৃষি, জনজীবন ও অবকাঠামো। এত কিছুর পরেও কার্যকর কোনো দুর্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি পাকিস্তান সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়ঙ্কর রূপ নিচ্ছে পাকিস্তানের উত্তরের অঞ্চল গিলগিট বালতিস্তানে। স্থানীয় তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ায় গলতে শুরু করেছে হাজার হাজার হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা বাড়িয়েছে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট ফ্লাডের আশঙ্কা, অথচ সেই ঝুঁকি মোকাবেলায় নেই কার্যকর পরিকল্পনা বা প্রযুক্তি। পরিবেশবিদরা মনে করেন, ধারাবাহিক দুর্যোগের জন্য শুধুমাত্র আবহাওয়া দায়ী নয়। নদীর তীরে অবৈধ বাড়ি নির্মাণ, দুর্বল নির্মাণ পদ্ধতি, অনিয়ন্ত্রিত শহরায়ন আর রাজনৈতিক সদিচ্ছার অভাব, এসব কারণেই ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। পাকিস্তানের পরিবেশগত দুর্যোগে ভারতের সহযোগিতা নিশ্চিত করা গেলে অনেকাংশে কমানো যেত ক্ষয়ক্ষতির মাত্রা, কিন্তু কাশ্মীর ও সীমান্ত রাজনীতির কারণে পাক ভারত সম্পর্ক এতটাই তলানিতে যে কোনো যৌথ দুর্যোগ ব্যবস্থা বা তথ্য বিনিময় প্রক্রিয়া কাজে আসে না। 2023 সালে $10 বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছিল পাকিস্তান, কিন্তু আন্তর্জাতিক মহলের গড়িমসিতে এখন পর্যন্ত মাত্র $2.8 বিলিয়ন পেয়েছে দেশটি। সামরিক খাতে ক্রমেই বাড়ছে বাজেট, কিন্তু বন্যা মোকাবেলায় শাসকদের চরম উদাসীনতার জেরে আগামীতে নিজেই নিজের শত্রু হয়ে উঠবে পাকিস্তান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় একমাত্র ক্যাথলিক গির্জা
হলি ফ্যামিলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছে ৩ জন, আহত ১০ জনেরও বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় গির্জাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গির্জাটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, হামলার সময় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া হয় গোলা, যার আঘাতে ধ্বংস হয়ে যায় গির্জাটি এবং হতাহতের ঘটনা ঘটে। এদিকে শুক্রবার সকালের পর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইচ্ছাকৃতভাবে গির্জাটিতে হামলা চালানো হয়নি। এলাকাটিতে অভিযান কর্মকাণ্ডের সময় ভুলবশত গির্জায় গোলা বারুদ ছুড়েছে ইসরায়েলি সেনারা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলিও। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইটালি। ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে কেনসিংটন চুক্তিতে স্বাক্ষর করল ব্রিটেন ও জার্মানি। বৃহস্পতিবার লন্ডন শহরে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। চুক্তি অনুযায়ী দুদেশের সামরিক বাহিনী যৌথ প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময় করবে। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার মতো দেশকে ঠেকাতে এ ধরনের চুক্তিতে দুদেশ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত স্মৃতি ভুলে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। তবে এবার শত্রু নয়, একসঙ্গে মিত্র হয়েছে তারা। একসময়ের ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি ব্রিটেন ও জার্মানি এবার সই করল একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। 17 জুলাই লন্ডন শহরে বিস্তৃত পরিসরের এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এমন উচ্চমাত্রার চুক্তি স্বাক্ষরিত হল। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকিকে কেন্দ্র করে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এই চুক্তির অন্যতম লক্ষ্য। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় করবে এবং নিরাপত্তা হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে। এছাড়া অবৈধ অভিবাসন দমনে সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি করতেও উভয় পক্ষ একমত হয়েছে। লন্ডনের ভি&এ জাদুঘরে চুক্তি স্বাক্ষরের পর ডাউনিং স্ট্রিটে যান স্টারমার এবং মার্জ। সেখানে গণমাধ্যমের সামনে স্বাক্ষরিত কেনসিংটন চুক্তির বিষয়ে কথা বলেন তারা। আমরা একসাথে কেনসিংটন চুক্তিতে স্বাক্ষর করেছি, যা ব্রিটেন ও জার্মানির সম্পর্কের ঘনিষ্ঠতার প্রমাণ। মিত্রদের সাথে ঘনিষ্ঠ হওয়া, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনীতি সহ অনেক কিছু এই চুক্তিতে অন্তর্ভুক্ত আছে। এই চুক্তি দুই দেশের জন্য একটি ঐতিহাসিক বিষয়। রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে। ট্রান্সআটলান্টিক দেশগুলোর সম্পর্ক এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। এই নতুন পরিস্থিতিতে আমরা আজ স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে আমাদের দুই দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে চাই। ন্যাটোর সদস্য দেশ হিসাবে ব্রিটেন ও জার্মানি ইতিমধ্যে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের অংশ হিসাবে একে অপরের প্রতি সামরিক সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই চুক্তিটিকে একটি অতিরিক্ত গ্যারান্টি হিসেবেই দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ন্যাটোর পূর্ব ফ্ল্যাঙ্কে সামরিক প্রস্তুতি অনেক বেড়েছে। ব্রিটেন ও জার্মানি বুঝছে রাশিয়া শুধু ইউক্রেন নয়, বাল্টিক অঞ্চল, পোল্যান্ড ও পূর্ব ইউরোপের জন্যও হুমকি হতে পারে। ফলে দুই দেশ সমন্বিতভাবে পূর্ব ইউরোপের সুরক্ষায় যৌথ বাহিনী গঠন করছে। দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিও তৈরি করছে তারা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপে কিছুটা একঘরে হয়ে পড়েছে ব্রিটেন। ফলে জার্মানির মতো প্রধান ইউরোপীয় শক্তির সঙ্গে নতুন সামরিক অর্থনৈতিক বন্ধুত্ব গড়ে ব্রিটেন নিজের প্রভাব ফিরিয়ে আনতে চাইছে। এর আগে গত বছরের অক্টোবরে ট্রিনিটি হাউস এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস, যেখানে দুই দেশের সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, ন্যাটোর পূর্ব ফ্ল্যাঙ্ক সুরক্ষা ও দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র নজরদারির উদ্বেগের বিষয়ে একমত হয়েছিল দুই দেশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের ওপর চলমান হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি যাদের আটক করছে তারা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিক। এদিকে ভারত সরকার যাদেরকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করছে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এভাবে অনেক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার 16 জুলাই কলকাতায় এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব মুখ্যমন্ত্রী নিজেই দেন। এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় নেমে মিছিলে অংশ নেন। এই পদযাত্রা দুপুর 1:45 কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়। মিছিলের সময় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রুট জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল। রুটের দুধারে ব্যারিকেড স্থাপন করা হয়। আশেপাশের ভবনগুলোতে মোতায়েন ছিল অন্তত 1500 পুলিশ সদস্য। এদিকে মিছিলের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে শহরের কেন্দ্রস্থলের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়। ভারতের ওড়িশা রাজ্যে 400 জন বাংলা ভাষাভাষী নাগরিককে আটক করার পর এই প্রতিবাদ শুরু হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আটক হওয়া ব্যক্তিদের ভেতর অন্তত 200 জন পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিক, যারা বাংলাদেশের নাগরিক নন। জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বারবার বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলছে। তিনি স্পষ্ট করে বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের নাগরিকদের মেলানো অনুচিত। তার দাবি, রাজ্যের প্রতিটি মানুষের সঠিক পরিচয়পত্র রয়েছে, তারা ভারতের বৈধ নাগরিক। বাংলা ভাষা कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। মমতা আরও বলেন, যারা কাজের জন্য রাজ্যের বাইরে গেছেন তারা স্বেচ্ছায় নয়, বরং দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। অথচ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, কেউ বাংলায় কথা বললেই তাকে আটক করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তবে কি পশ্চিমবঙ্গ ভারতের অংশ নয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বাঙালিদের প্রতি অবজ্ঞাসূচক দৃষ্টিভঙ্গি দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও লজ্জিত। এদিকে রাজ্যের বিভিন্ন জেলা সদরেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ভারত সরকার যাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে মনে করছে, তাদের গণহারে বাংলাদেশে পুশিন করা শুরু করেছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরকার যাকে তাকে খেয়াল খুশি মতো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই প্রক্রিয়ায় অনেক ভারতীয় নাগরিকও আক্রান্ত হচ্ছেন। সরকারি তথ্য অনুসারে মে মাস থেকে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে বসবাসরত 30,000 মানুষের ভেতর ইতোমধ্যে 303 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। এই সংখ্যাটি বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্ধারিত হয়। এই ঘটনাগুলোর প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এগুলো রাজনৈতিক স্বার্থে প্ররোচিত। তিনি কেন্দ্র সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন। নির্বাচনে আর মাত্র 1 বছরেরও কম সময় বাকি রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস এখন সংগঠনকে মজবুত করে ভোটারদের মন জয় করতে সচেষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ভাষাভিত্তিক বৈষম্য সৃষ্টি করছে, বেআইনিভাবে মানুষকে আটক করছে এবং বাংলা ভাষায় কথা বলা মানুষদের অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। স্মারকটিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিসের কার্যক্রম। 3 বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। এ অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এ বিষয়ে হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজের সাথে সরাসরি সহায়তা বিনিময় করতে পারবে জাতিসংঘ।
নতুন এই মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর আগে বাংলাদেশে ভলকার তুর্কের সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালেই এ বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দলসহ বিভিন্ন মহল এর বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।